ফাতেমা কিছুক্ষণ তাকিয়ে থাকে অর্পার ছবির দিকে। নুহাস সারাটা দিন অর্পার কথা ভেবে দুঃখ বিলাস করছে। স্ত্রী হিসেবে ফাতেমার এতে খারাপ লাগার কথা, কিন্তু তার সেরকম কিছু মনে হচ্ছে না। কারণ অর্পাকে সে হিংসা করে না। যেই মানুষটা আর এই পৃথিবীতে নেই তাকে শুধু শুধু হিংসা করে কি হবে? তাছাড়া নুহাস খন্দকার তো আর সবসময় অর্পা অর্পা করেন না। আজ অর্পার মৃত্যুবার্ষিকী, শুধু সেই কারণেই এমন করছে। ফাতেমা নিজের রুমে এসে চুপ করে শুয়ে রয়। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাইরে বের হতেই নাইমের সাথে দেখা। নাইম বরাবরের মতো অদ্ভুত ভাবে ফাতেমার দিকে তাকিয়েছিল। ফাতেমা নাইমকে পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ করে নাইম ফাতেমার উদ্দেশ্যে বলল, আপনার সাথে আমার কিছু কথা বলার আছে ভাবি। হ্যাঁ, বলো। কথাটা যদিও অর্পা ভাবির ব্যাপারে, তবে আমার মনে হয় এই কথাটা আপনারও জানা প্রয়োজন। ফাতেমা মনোযোগ দিল নাইমের দিকে। নাইম বলল, অর্পা ভাবির জীবনের শেষ দিনগুলো একদম সুখের ছিল না। যেদিন ভাবির মৃত্যু হয় সেদিন ভাবি আমাকে বলেছিল, আমাদের ঘরের ড্রয়ারে আমার লেখা ডায়েরি রয়েছে। আমার মনে হয়, আমি খুব শীঘ্রই বড় একটা বিপদে পড়তে চলেছি। আমার কিছু হয়ে গেলে তুমি ওই ডায়েরিটা পড়ো। তাহলে অনেক সত্য সম্পর্কে জানতে পারবা। ফাতেমা আগ্রহ নিয়ে প্রশ্ন করে, তো পরে তুমি ওই ডায়েরি পড়ে কি জানতে পেরেছিলে? নাইম হতাশ গলায় বলে, পরবর্তীতে আমি আর ডায়েরিটা পড়তে পারিনি। কারণ ওই ড্রয়ারের চাবিটা ভাইয়ার কাছে। ভাইয়াকে আমি বলেছিলাম চাবির কথা। কিন্তু ভাইয়া আমায় দেয়নি। বলেছিল, ব্যাপারটা ভাইয়া দেখে নেবে। কিন্তু এতগুলো দিনেও ভাইয়া ভাবির মৃত্যুর কেসের কোন সমাধান খুঁজে পায়নি, অথচ ভাবি বলেছিল ওই ডায়েরি পড়লেই সব ক্লিয়ার হবে। ফাতেমার কাছেও ব্যাপারটা খটকার লাগলো। নুহাস খন্দকারকে দেখে তো মনে হয় তিনি নিজের প্রথম স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন। তখনও কিরকম দৃঢ় প্রতিজ্ঞ লাগলো তাকে নিজের প্রথম স্ত্রীর তারা চিহ্ন নিদের শাস্তি দেওয়ার ব্যাপারে। কিন্তু প্রমাণ যদি তার হাতেই থাকে তাহলে সে কেন কিছু করছে না? ফাতেমা ভাবল এবার সে সত্যটা বের করেই আনবে, যে করেই হোক অর্পার লেখা সেই ডায়েরিটা সে খুঁজে বের করবেই এবং সেখান থেকে সত্য উদ্ঘাটন করবে। আচ্ছা, আমি যদি তোমার ভাইয়ের কাছে সরাসরি চাবিটা চাই সে কি দেবে? ফাতেমার প্রশ্নের জবাবে নাইম বলে, আমি এবং মা অনেকবার চেয়েছি কিন্তু ভাইয়া দেয়নি। কারণ ভাইয়ার ভাষ্যমতে ওই ড্রয়ারে সে ভাবির স্মৃতি যত্ন করে রেখেছে। তাই সে চায় না ওসব অন্য কেউ হাত দিক। ফাতেমার এবার কেমন জানি অনুভূতি হলো। তাহলে সেও সরাসরি চাইলে তাকে না করে দেবে। কৌশলে ড্রয়ারের চাবি খুঁজে তারপর যা করার করতে হবে ভেবে নিল ফাতেমা। 63। ফাতেমা নুহাসের রুমে এসে তন্নতন্ন করে অর্পার ড্রয়ারের চাবি খুঁজছিল, কিন্তু কোন লাভ হলো না। ফলাফল শূন্য দেখে ফাতেমা হতাশ হয়ে বিছানায় বসে পড়ল। এমন সময় নুহাস খন্দকার রুমে এলো। রুমের এমন এলোমেলো অবস্থা দেখে বলল, ঘরের এমন অবস্থা কেন? আমি ঘর পরিষ্কার করতে এসেছিলাম। পরিষ্কার করতে এসে তো গোটা ঘরটা নোংরা করে দিলে। তাচ্ছিল্য হেসে বলল নাইম। ফাতেমা বলল, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। বলে সামনে আগাতে গিয়ে হোঁচট খেতে পড়ে যেতে লাগল। এমন সময় নুহাস তাকে ধরে ফেলল। দুজনে একে অপরের দিকে নিষ্পলক তাকিয়ে রইল। সময় যেন থেমে গেছে। দুজনের হৃদস্পন্দন দ্রুত গতিতে বাড়তে লাগল। ফাতেমা স্বাভাবিক হয়ে উঠে দাঁড়ালো। নুহাস খন্দকার বলল, দেখে চলবেন তো, এক্ষুনি কি বড় বিপদ হতে যাচ্ছিল। ফাতেমা দুঃখ প্রকাশ করে। নুহাস রুম থেকে বের হবার সময় ফাতেমা লক্ষ্য করে নুহাস খন্দকার দেয়ালে টাঙানো অর্পার ছবির পেছনে কিছু একটা রেখে দেয়। ব্যাপারটা ফাতেমাকে বেশ ভাবিয়ে তোলে। নুহাস খন্দকার রুম থেকে বেরিয়ে গেলে তার মনে এটা নিয়ে খচখচানি শুরু হয়। উনি কি লুকিয়ে রাখলেন ছবিটার পেছনে? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। ফাতেমা কৌতূহলবশত বাঁধানো ছবিটা হাতে নিয়ে তার পেছনে একটা বাক্সের মতো কিছু দেখতে পায়। সেটা খুলতেই আলাদিনের চিরাগের মতো হাতে পেয়ে যায় একটি চাবি। ফাতেমা উৎফুল্ল হয়ে বলে, অবশেষে চাবিটা পেয়েই গেলাম। অতঃপর ফাতেমা ভালোভাবে চেক করে আশেপাশে কেউ আছে কিনা। কেউ নেই দেখে অর্পার ড্রয়ারটা খুলল। একটু খুঁজতেই অর্পার ডায়েরিটা পেয়ে গেল। ডায়েরি হাতে পেয়েই পড়তে শুরু করে দিল। 64। ডায়েরি। গত 1.5 বছরে শহর থেকে 40 জন মেয়ে নিখোঁজ হয়েছে। অথচ পুলিশ তাদের কাউকে খুঁজে পায়নি। আমি নিশ্চিত এই কেসগুলো কোন সাধারণ কেস নয়। এর পেছনে রয়েছে কোন বিশাল এক চক্র। আর এই চক্রের ব্যাপারে অনেক তথ্যই আমি জানতে পেরেছি। যেমন এই চক্রের প্রধান মিস্টার এক্স। আমি আমার স্বামী ইন্সপেক্টর নুহাস খন্দকারকে এই ব্যাপারে বলেছি। কিন্তু সে আমার কথাগুলো একদম পাত্তা দিতে চায় না। তবে আমি হেরে যাওয়ার পাত্রী নই। যেই 40 জন মেয়ে নিখোঁজ হয়েছিল তাদের সবার পরিবারের সাথে আমি কথা বলি। তাদের মধ্যে অধিকাংশ মেয়েই সহজ সরল প্রকৃতির। যারা নিজ এলাকায় ভদ্র মেয়ে হিসেবেই চেনে।
তাদের কোন প্রেমিক বা এরকম কিছু নেই, এসব জানার পর আমি আরও শিওর হয়ে যাই। এরই মধ্যে আমার ফোনে কয়েকজন হুমকির মেসেজ দেয়, বলে আমাকে শেষ করে দেবে, কিন্তু আমি এসব কিছুকে পাত্তা দেই না। যখন আমি নুহাসকে এইসব ব্যাপারে বলি তখন ও আমাকে এসব থেকে দূরে থাকতে বলে। আমি অবাক হয়ে যাই, আমার যেই স্বামীকে আমি ন্যায়পরায়ণ বলে জানতাম সে আমাকে এসব থেকে দূরে থাকতে বলছে। এসব আমি মেনে নিতে পারলাম না। আমি নিজের ইনভেস্টিগেশন থামালাম না। ধীরে ধীরে আরও নতুন অনেক তথ্য পেলাম। এসব ভালো মেয়েদেরকে বাকারা মিষ্টি কথা বলে ভুলিয়ে নেয়। তারপর তাদেরকে দেখা করার কথা বলে নির্জন স্থানে ডাকে। তারা সেখানে গেলেই লোক লাগিয়ে অপহরণ করায় এবং তাদের নিয়ে গিয়ে বিদেশে পাচার করে দেয়। তবে এসবের পেছনে যেই মিস্টার এক্স রয়েছে সে সবথেকে বেশি জঘন্য। আমি যতদূর শুনেছি এই মিস্টার এক্স মেয়েদেরকে মানুষই মনে করে না, ভোগ্যপণ্যের মতো ব্যবহার করে। 8 থেকে 80 সব ধরনের মেয়ের প্রতি তার হিংস্র নজর। এই খবর আমি নিশ্চিত হই যখন জানতে পারি দুটো 5 বছর বয়সী বাচ্চা এবং 3জন ষাটোর্ধ্ব নারীর লাশ, এই 2 নারীর লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে, যাদেরকে মৃত্যুর আগে ধতারা চিহ্ন ন করা হয়েছে। এছাড়া আরও অনেকে নিখোঁজ ছিল। আমি এটা জেনে অবাক হই সে এসব কিছু চলছিল আইনের চোখ ফাঁকি দিয়ে। কিন্তু আদৌ কি এটা সম্ভব? আমার মনে সন্দেহ দানা বাঁধে যে এসবের পেছনে আইনের লোকরাও জড়িত। তাদের সাহায্য ছাড়া এটা কিছুতেই সম্ভব না। আর এই ব্যাপারে খোঁজ নিতে গিয়ে আমি যা জানলাম তা অবিশ্বাস্য ছিল। আমার স্বামী, নুহাস খন্দকার, যাকে আমি এত বিশ্বাস করতাম, সেও কিনা এই জঘন্য কাজের সাথে জঘন্য। কি পড়ছো তুমি? নুহাসের গলার সুরে পড়া থামিয়ে চমকে তাকিয়ে রইল ফাতেমা। সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। নুহাস এতটা জঘন্য। এখন কি সেও নুহাসের কাছে ধরা পড়ে যাবে? নুহাস খন্দকার কি তারও সেই অবস্থা করবে যেমনটা অর্পার সাথে করেছিল? ফাতেমা নুহাসের অগোচরে ডায়েরিটা লুকিয়ে রেখে স্বাভাবিক স্বরে বলে, একটু ড্রয়ারটা দেখছিলাম। চাবি কোথায় পেলে তুমি? ফাতেমা আমতা আমতা করে বলে, ওই ছবিটার পেছনে। এরপর থেকে আমাকে না বলে এই ড্রয়ারটা আর খুলবে না। নুহাস এসে ফাতেমার হাত থেকে চাবি ছিনিয়ে নিয়ে ড্রয়ারটা বন্ধ করে দেয়। নুহাস ফাতেমার দিকে কিছুটা রাগী চোখে তাকিয়েছিল। আর ফাতেমা ছিল বেশ সাবলীল। নুহাসের সত্যটা যে সে জানতে পেরেছে এটা প্রকাশ করতে চায় না। তাই ডায়েরিটা সযত্নে লুকিয়ে রুমের বাইরে আসে। এ থেকেই অনেক সমীকরণ বদলে যাওয়ার সম্মুখীন। ফাতেমা বাইরে এসে ডায়েরিটা খুলে দেখে অবাক হয়ে যায়। কারণ সেখানে গোটা গোটা অক্ষরে লেখা। আমি যেসব প্রমাণ পেয়েছি সেসব জানতে আজ আমি পুরান ঢাকার আহসান বিল্ডিং এর স্কোয়ার রেড ডিভিশনে যাচ্ছি। কারণ এখানেই ওই নারী পাচারচক্রকারীর আস্তানা আছে, যেখান থেকে তারা নারী পাচার করে। ফাতেমা দ্রুত সেই ঠিকানার উদ্দেশ্যে যাবে বলে বের হলো। তবে একা যাওয়া ঠিক হবে না। এই জন্য ফাতেমা নাইমের সঙ্গ নেবে ভাবল। নাইমের কাছে গিয়ে বলল, আমি অর্পা আপার ডায়েরি পড়ে অনেক কিছুই জানতে পেরেছি। এই ঠিকানায় গেলে আমরা নারী পাচারকারীর সন্ধান পাব। নাইম বলল, তাহলে চলুন আমরা এখানে যাই। কিন্তু একা যাওয়া তো রিস্কি হবে। আপনি চলুন আমার সাথে, আমি পুলিশকে ইনফর্ম করে দিচ্ছি। ফাতেমা নুহাসের উপর আস্থা রেখে তাকে সঙ্গে নিয়ে রওনা দেয়। কিন্তু এটাই যে তার কাল হবে কে জানত। নাইমের সাথে উক্ত ঠিকানায় পৌঁছানোর আগেই নাইম মাঝ রাস্তায় পথ বদলে নেয়। ফাতেমা বলে ওঠে, আরে তুমি এদিকে কেন নিয়ে যাচ্ছ? ঠিকানা তো অন্যদিকে। নাইম বাঁকা হেসে বলে, আগের ঠিকানা এটাই ছিল, কিন্তু এখন ঠিকানা বদলে ফেলেছি, না হলে যে ভাইয়া আমাদের ধরে ফেলতো। মানে? নাইম আচমকা গাড়ি থামায়। গাড়িতে উঠে পড়ে এক রমণী। ফাতেমা সেদিকে তাকিয়ে অবাক হয়ে বলে, নেহা মির্জা। নেহা ফাতেমার মাথায় বন্দুক ধরে বলে, তোমাকে আমি এতটা বোকা ভাবিনি ফাতেমা। বড্ড কাঁচা কাজ করে ফেললে। তার মানে তোমরা আছো এর পেছনে? নাইম অট্টহাসি দিয়ে বলে, হ্যাঁ, আমি হলাম মিস্টার এক্স। তার মানে অর্পা আপুকে? হ্যাঁ, বড় ভাবিকে আমিই মেরেছিলাম। এবার আপনার পরিণতিও আর মতোই হবে। কারণ আপনিও তার মতো বোকামো করে ফেললেন। সে যেমন আমার কথায় ভাইয়াকে ভুল বুঝে ফেসে গেছিল, তেমন অবস্থা হলো আপনারও। 65 ফ্ল্যাশব্যাক। অর্পা তখন নারী পাচারকারী চক্রের ব্যাপারে প্রমাণ খুঁজতে ব্যস্ত ছিল। সেই সময় নাইম অর্পাকে কিছু মিথ্যা প্রমাণ দিয়ে এটা বোঝাতে পেরেছিল যে নুহাস খন্দকার এসবের পেছনে রয়েছে। নাইমের পোষ্য কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশও তাকে এটা বিশ্বাস করাতে সাহায্য করেছিল। তবে অর্পা এতটাও বোকা ছিল না। সেদিন সে ডায়েরিটা লেখার পরই, এই ঠিকানায় গেলেই আমি জানতে পারবো আসল সত্যটা। কেন জানি আমার মন মানতে চাইছে না যে নুহাস রয়েছে এসবের পেছনে। অর্পা সেই ঠিকানায় রওনা দেয়। সেখানে পৌঁছে অর্পা অবাক হয়নি যায়। কারণ সেখানে অনেক মেয়ে বন্দি ছিল।
অর্পা নিজের ক্যামেরা বের করে সবকিছু রেকর্ড করতে শুরু করে। আজ সে সব অপরাধের পর্দা উন্মোচন করবে। মিস্টার এক্স কিছু বিদেশি ক্লায়েন্টের সাথে মেয়েগুলোকে চড়া দামে বিক্রি করার ডিল সাইন করছিল। সে নিজের মুখে মাস্ক পরেছিল জন্য তাকে চেনা যাচ্ছিল না। অর্পা সেই ভিডিও করতে থাকে ক্যামেরায়। হঠাৎ করে মিস্টার এক্স নিজের মাস্ক খুলে ফেলে। তার চেহারা দেখেই অর্পা অবাক হয়ে যায়। কারণ এটা আর কেউ ছিল না, ছিল নাইম। তার মানে এসবের পেছনে নাইমের হাত রয়েছে। আর আমি শুধু শুধু নুহাসকে সন্দেহ করছিলাম। অর্পা প্রায় সব প্রমাণ সংগ্রহ করে ফেলে। এবার তার গন্তব্য পুলিশ স্টেশন। সেখানে গিয়ে এসব ফুটেজ দিবে, তারপর নিউজ চ্যানেলে পাবলিশড করবে। দুর্ভাগ্যবশত অর্পা ফিরে আসতে যাবে এমন সময় নেহা মির্জা তাকে দেখে ফেলে, অতঃপর নাইমের উদ্দেশ্যে চিৎকার করে বলে, মিস্টার এক্স, একজন আপনাদের সবকিছু গোপনে ভিডিও করে নিয়ে পালাচ্ছে। নাইম নিজের টিমের কিছু লোককে লাগিয়ে দেয় অর্পার পেছনে। অর্পা পালানোর চেষ্টা করে, ব্যর্থ হয়। তারা গিয়ে অর্পাকে ধরে আনে। অর্পাকে দেখে নাইম কুটিল হেসে বলে, এতটা জানা তোমার ঠিক হয়নি ভাবি। এবার তো তুমি আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছ। তোমাকে তো আর বাঁচার সুযোগ দেয়া যাবে না। অর্পা ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়েছিল নাইমের দিকে। আমি ভাবতেও পারিনি তুমি এত জঘন্য। আমি কতটা জঘন্য সেটা তুমি এবার বুঝতে পারবে, বলে সবার সামনে অর্পার সালোয়ার কামিজ ধরে টানতে থাকে নাইম। অর্পা বলে ওঠে, কি করছো এটা? নাইম সবার সামনে টেনে ছিঁড়ে ফেলে অর্পার বস্ত্র। অর্পা অসহায়ের মতো কাঁদতে থাকে। নাইম এতেও ক্ষান্ত হয় না। এরপরই ঝাঁপিয়ে পড়ে অর্পার উপর। অর্পা অনেক করে বলতে থাকে, আমি তোমার ভাবি হই নাইম, আমার সাথে এমন করো না। প্রয়োজনে আমায় মেরে ফেলো। কিন্তু নাইমের কানে কোন কথা যায় না। সে অর্পাকে ধতারা চিহ্ন তারা চিহ্ন খোতারা চিহ্ন তারা চিহ্ন ন করে। শুধু এতেই ক্ষান্ত হয় না, একে একে নিজের 10 জন সহকারীকে দিয়েও অর্পাকে তারা চিহ্ন প করাই। অর্পার প্রতিটা যন্ত্রণার আর্তনাদ যেন সে উপভোগ করতে থাকে। অতঃপর নাইম অর্পার মাথায় তারা চিহ্ন লি করে তার প্রাণ নাশ করে। 66 অতীতের ভয়ঙ্কর কথাগুলো শুনে ফাতেমার দেহ শিউরে ওঠে। নাইম হেসে বলে, চিন্তা নেই, তোমাকে আমি এত সহজে মারব না। অনেক কষ্ট দিয়ে মারব, বুঝলে? ফাতেমা ভাবে গাড়ি থেকে লাফিয়ে পালাবে। নেহা মির্জা সেটা বুঝতে পেরে একটা কিছু স্প্রে করে ফাতেমার মুখে, যাতে করে সে অজ্ঞান হয়ে যায়। দুতি, আজ 3 দিন হয়ে গেল ফাতেমা মিসিং। তুই কেন এখনো ওকে খুঁজে পাচ্ছিস না নুহাস? নিজের ছেলের উদ্দেশ্যে রাগী কণ্ঠে বলেন নাজমা খাতুন। নুহাস অপারগ সুরে বলে, আমি তো নিজের সাধ্যমতো চেষ্টা করছি আম্মু। ফারিয়া, নিহা দুজনেরই মন খারাপ। ফারিয়া একদম ঠিকমতো খাচ্ছে না। ফাহিম, মোহনাও এ বাড়িতে এসে পড়ে আছে। কারণ আজ 3 দিন হয়ে গেল ফাতেমার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। নুহাস অনেক খুঁজেও কোন সুরাহা করতে পারছে না। নুহাসের নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। এদিকে নাইম ক্রুর হেসে বলছে, তুই আর জীবন্ত অবস্থায় ফাতেমার খোঁজ পাবি না ভাইয়া। এমন সময় নুহাসের ফোনে থানা থেকে কল আসে। ফোনটা রিসিভ করতেই বিপরীত দিক থেকে বলে ওঠে, উত্তরা এলাকায় ডোবা থেকে একজন মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনে আপনার স্ত্রী ফাতেমার ড্রেস। নুহাসের হাত থেকে ফোনটা পড়ে যায়। নাজমা খাতুন এগিয়ে এসে বলেন, কি হয়েছে নুহাস? আম্মু, ফাতেমা, ও আর নেই আম্মু। ফাতেমার মুখ থেকে কাপড় সরিয়ে দেয় নেহা মির্জা। ফাতেমার মুখে খাবার ধরে বলে, এই নেও, বেশি নাটক না করে তাড়াতাড়ি খেয়ে নাও। আমি খাবো না, আমাকে প্লিজ এখান থেকে যেতে দিন আপু। আমার সামনে এসব নাটক করে কোন লাভ নেই। এখানে আমার সামনে কত হাজার হাজার মেয়েকে ও পাচার করেছে, আমি তো লন্ডনেও গিয়েছিলাম এইসব কাজের জন্যই, কারো প্রতি আর মায়া আসে না। নাইম সেখানে উপস্থিত হয়। এসেই বলে, কি হলো ভাবি, তুমি এখনো খাওনি? ফাতেমা রেগে বলে, তোমায় দেখলেই আমায় ঘৃণা হয়, এসব অপরাধ করে তুমি পার পেয়ে যাবে ভাবছ? দেখবে নুহাস ঠিকই আমায় উদ্ধার করবে। নাইম অট্টহাসি দিয়ে বলে, কে উদ্ধার করবে তোমায়? ভাইয়া, তার কাছে তো তুমি মৃত। মানে, আমি অন্য একটা মেয়েকে মেরে তাকে তোমার মতো ড্রেস পরিয়ে দিয়েছি। তার শরীরের আকৃতি একদম তোমার মতো। তাই, এখন আর কেউ তোমার খোঁজ করবে না। এত বড় চক্রান্ত করেছ তুমি? নুহাস হাসতে থাকে। নেহা মির্জাও তার সাথে যোগ দেয়। ফাতেমা তাদের দেখে ঘৃণায় চোখ নামিয়ে নেয়। মনে মনে বলে, আল্লাহ, আমার ভরসা আছে তোমার উপর। তুমি এখান থেকে আমায় উদ্ধারের পথ দেখাও। এই স্থানে থাকতে আমার গা গুলিয়ে যাচ্ছে। না জানি, এখানে আমার ভাগ্যে কি আছে। নাইম বলে ওঠে, তোমার হাতে তার বেশি দিন সময় নেই। আগামী সপ্তাহেই তোমাকে বিদেশে পাচার করব। তারপর তোমার জীবন হবে নরক সমতুল্য।
ফাতেমা ভেঙে পড়ে, না জানি তার সামনে কি অপেক্ষা করছে। 67 নুহাসের সামনে একটি দেহ। এই দেহটির মুখ এমন ভাবে থেতলে দেওয়া হয়েছে যে বোঝাই যাচ্ছে না এটা কার দেহ। নাজমা খাতুন এবং মোহনা কান্নায় ভেঙে পড়েছে। কারণ তারা ভেবেছে এটা ফাতেমার দেহ। কিন্তু ফাহিম একদম স্বাভাবিক। নুহাসের কাছে যায় ফাহিম। নুহাস বলে, তার মানে আপনিও ব্যাপারটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা ফাতেমার দেহ নয়। কারণ ফাতেমার ঘাড়ের কাছে একটা তিল আছে যেটা এই বডিতে নেই। একদম। নুহাস খন্দকার একটু ভেবে বলে, কিন্তু আমাদের এখন এটা কাউকে বুঝতে দিলে চলবে না যে আমরা সত্যটা বুঝে গেছি। কারণ এতে ফাতেমাকে যারা অপহরণ করেছে তারা সাবধান হয়ে যাবে। আপাতত আমাদের অভিনয় করে যেতে হবে। হুম, ঠিক বলেছ তুমি। নুহাস ও ফাহিমও এরপর কষ্ট পাওয়ার অভিনয় করা শুরু করে। ফাতেমাকে বন্দি অবস্থায় রেখে সবাই বেরিয়ে গেছে। কিন্তু ফাতেমা এর মধ্যে একটা চালাকি করেছে। তার শরীরের গোপন স্থানে একটা বাটন ফোন লুকিয়ে রেখেছিল। খাবার জন্য হাতছাড়া পেতেই কৌশলে সেই ফোনটা বের করে নিয়েছে। কিন্তু এই ফোনের একটা সমস্যা, এই সিমটায় কারো নম্বর সেভ নেই। ফাতেমার হাত বন্ধ ছিল। অনেক কষ্টে একটা হাত ছাড়িয়ে নেয়। ফাতেমার নুহাসদের বাড়ির ল্যান্ডলাইন নাম্বার মুখস্থ ছিল। তাই সে দ্রুত সেই নাম্বারে ডায়াল করে। এদিকে নুহাসদের বাড়িতে এখন নিহা ছাড়া কেউ নেই। নাইম সবাইকে চট্টগ্রামে জরুরি কাজ আছে বলে বাইরে গেছিল। সবেমাত্র সে বাসায় ফেরে। বাসায় এসে দেখে নিহা টেলিফোনে কারো সাথে কথা বলছে। নিহা ফাতেমার ফোনটা রিসিভ করেছিল। নিহা ফোন রিসিভ করতেই ফাতেমা বলে ওঠে, কে? নতুন মা তুমি কোথায়? আমি নিহা। নিহা, আমাকে তোমার নাইম চাচ্চু কিডন্যাপ করে কোথাও একটা লুকিয়ে রেখেছে। তুমি প্লিজ তোমার বাবাকে ফোনটা দাও। বাবা তো বাসায় নেই নতুন মা, কেউই বাড়িতে নেই। শুধু আমি আছি। বাড়িতে কেউ এলে কথাটা বলো আর তোমার নাইম চাচ্চুকে একদম বলবে না। ফাতেমা ফোনকে দিতেই নেহা মির্জা সেখানে চলে আসে। সে ফাতেমার হাতে ফোন দেখে বলে, কার সাথে কথা বলছিলে? কই, না তো। নেহা ফাতেমার মাথার চুল টেনে ধরে। কয়েকটা চড়থা তারা চিহ্ন পোপর মে তারা চিহ্ন রে ফোনটা কেড়ে নিয়ে বলে, সর্বনাশ, এখনই বসকে জানাতে হবে। এদিকে নাইম নিহার সামনে এসে বলে, কে ফোন করেছিল? কেউ না। এমন সময় নেহা মির্জা নাইমকে ফোন দিয়ে বলে, বসো, ফাতেমা আপনাদের বাসায় ল্যান্ডলাইনে ফোন করেছিল। কেউ কি সব জেনে গেল নাকি? নাইম ফোনটা রেখে দিয়ে নিহার উদ্দেশ্যে বলে, তোমার নতুন মা ফোন করেছিল? নিহার তুমি নতুন মাকে কোথায় লুকিয়ে রেখেছ চাচ্চু? নাইমো আমি তোমার নতুন মার সাথে একটা গেম খেলছি। তুমি খেলবে সেই গেম? নিহা হ্যাঁ, খেলবো। নাইম বাঁকা হেসে, তাহলে চলো আমার সাথে। 68 নাইম নিহাকে নিয়ে তার আস্তানায় চলে আসে। নিহা বলে ওঠে, এটা তুমি আমায় কোথায় নিয়ে এসেছো চাচ্চু? এখানে কত অন্ধকার। নাইম লালসার দৃষ্টিতে নিহার দিকে তাকিয়ে থাকে। তার তো এরকম ছোট্ট বাচ্চাদের প্রতি আলাদাই চাহিদা আছে। অনেকদিন পর তার ভেতরের রাক্ষসটা আবার জেগে উঠল। নাইম ভুলে গেল এই সেই নিহা যে চাচ্চু বলতে পাগল, যাকে সে কোলে নিয়ে বড় করেছে। এক নিমেষেই সে নিহাকে তুলে নিয়ে গিয়ে বিছানায় ফেলল। ছোট্ট নিহা ভয় পেয়ে বলল, এটা তুমি কি করছো চাচ্চু? একটা মজার খেলা খেলবো, তুমি শুধু চুপ করে থাকবে। বলেই নাইম ঝাঁপিয়ে পড়ল ছোট্ট নিহার উপর। ছোট্ট নিহা কিছু বুঝে ওঠার আগেই নিজের শরীর দিয়ে তার ছোট্ট শরীর পিষে ফেলল। কিছুক্ষণ যেতেই নিহা তার ছোট্ট হাত দুটো দিয়ে নাইমকে আটকানোর বৃথা চেষ্টা করল কিন্তু তার মধ্যে যেন আজ পশু ভর করেছে। নিহা চেঁচাতে লাগল। তার কান্নায় চারিদিক ভারী হয়ে উঠল কিন্তু নাইম যেন এসবে দ্বিগুণ আনন্দ পেল। অনেকক্ষণ ধরে নরপশুর মতো অত্যাচার চালালো ছোট্ট নিহার উপর। এরপর একসময় নিজের চাহিদা মিটিয়ে সরে এলো। নিহার ভীষণ রক্তক্ষরণ হচ্ছিল। সে কেঁদে কেঁদে বলছিল, তুমি অনেক পচা চাচ্চু, আমি আব্বুকে সব বলে দেব। বেঁচে থাকলে তো বলবি। বলেই নিহার গলা চেপে ধরল নাইম। ছোট্ট নিহা এমনিতেই অনেক ফুটবল হয়েছিল। সে পারল না নাইমকে আটকাতে। একসময় ধীরে ধীরে শ্বাস ত্যাগ করল। এই নির্মম পৃথিবী থেকে বিদায় নিল ছোট্ট একটি প্রাণ। বিগত কয়েক ঘন্টা যাবৎ ফাতেমার উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে নেহা মির্জা। তার শ্বাস আটকে এলো। তবুও ফাতেমার নিজের জন্য চিন্তা হচ্ছে না। তার চিন্তা হচ্ছিল নিহার জন্য। না জানি ওই বাচ্চাটার সাথে কি করবে নাইম। নেহা তো ওকে সব বলে দিয়েছে। এমন সময় নাইমের আগমন ঘটল। তাকে দেখে ফাতেমা সর্বশক্তি নিয়ে উঠে দাঁড়ালো। নাইমের কাছে গিয়ে তার কলার ধরে বলল, নিহা কোথায়? তুই কি করেছিস ওর সাথে? বেশি কিছু না, শুধু ওকে সেখানেই পাঠিয়ে দিয়েছি যেখানে ওর পালিত মা আছে। ফাতেমার গলা ধরে আসে। চোখের সামনে ভেসে ওঠে 5 বছর বয়সী ছোট্ট নিহার অববয়।
কি মিষ্টি দেখতে ছিল মেয়েটা। ফর্সা দেহ, হাসলে গালে টোল পড়ত। এত মিষ্টি একটা মেয়েকে এভাবে শেষ করে দিতে পারল নাইম। ওকে তো ও নিজের চোখের সামনে মানুষ হতে দেখেছে। একটুও কি মায়া হয়নি? এতটা অমানুষ কেউ হতে পারে? ফাতেমা নিজের সর্বশক্তি দিয়ে নাইমের গলা চেপে ধরে বলল, তোকে আজ আমি শেষ করে দেব। তুই একটা অমানুষ, নরকের কীট তুই। নেহা মির্জা এসে ফাতেমাকে সরানোর চেষ্টা করে। কিন্তু ফাতেমার শরীরে যেন হঠাৎ অনেক শক্তি এসে গেছে। সে কিছুতেই পারছিল না। অবশেষে নাইম ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়। ফাতেমা বিমূঢ় হয়ে চেয়ে আছে ছোট্ট নিহার মরদেহের দিকে। এই পাষাণ নাইম কি বিভৎস ভাবে তারা চিহ্ন হত্যা করেছে এই নিষ্পাপ বাচ্চাটিকে। লাতারা চিহ্ন সের দিকে তাকিয়ে পরিস্থিতি খুব সহজেই অনুমেয়। ফাতেমা স্থির থাকতে পারল না বেশিক্ষণ। ভেতর থেকে জ্বলে উঠল প্রতিশোধের আগুন। কিন্তু সে কিছুই করতে পারল না, কারণ তাকে বেঁধে রাখা হয়েছে। তবে মনে মনে প্রতিজ্ঞা করল, নাইমের এমন অবস্থা করবে যা সবার সামনে উদাহরণ হয়ে থাকবে যে পাপের ফল কতটা ভয়ানক হতে পারে। এদিকে নাইম হেসে কুটি কুটি হয়ে বলল, মনে মনে নিশ্চয়ই অনেক কিছু ভাবছ ভাবি। ভেবে নাও, ভান্নাতেই খুশি থাকো। বাস্তব জীবনে তো তুমি কিছুই করতে পারবে না। আর মাত্র একটা দিন মাত্র সময় আছে তোমার হাতে। এরপরই তোমাকে আমি বিদেশে পাচার করে দেব। তারপর সেখানে গিয়ে যা করার করো। বলেই বিশ্রী হেসে উঠল। যেই হাসি ফাতেমার গা জ্বালিয়ে দেবার জন্য যথেষ্ট ছিল। ফাতেমা কিছুক্ষণ স্থির থাকার চেষ্টা করল। অতঃপর কঠিন সুরে বলল, পাপেরও বাপ আছে, এটা ভুলে যেও না নাইম। আমাকে তুমি বিদেশে পাচার করতেই পারো। কিন্তু তার মানে এই নয় যে তোমার পাপ তোমার পিছু ছাড়বে। পাপ কারো বাপকেও ছাড় দেয় না। আর তুমি তো পাপের সব সীমাই অতিক্রম করে গেছে। ভেবো না যে এত পাপের পরও তুমি মুক্তি পাবে। পাপের ঘোড়া অবশ্যই পূর্ণ হবে। আর তারপরই তুমি চরম শাস্তি পাবে। ফাতেমার এসব কথায় গুরুত্ব দিতে চাইল না নাইম। তার কাছে এসব ফাঁকা বলি ছাড়া কিছু নয়। এদিকে নেহা মির্জা ফাতেমার উদ্দেশ্যে বলল, কে বিনাশ করবে এই পাপকে? ফাতেমাহে নেহা মির্জাকে বিনাশ করেছিল। নেহা মির্জা অট্টহাসি হেসে বলে, সেটা তো নাইমই করেছিল, তাই না নাইম? নাইম অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, কই না তো। আমি কেন নয়নার সাথে কিছু করতে যাব? তার সাথে তো আমার কোন শত্রুতা ছিল না। নেহা অবাক হয়ে বলল, সে কি? কিন্তু আমি তো ভেবেছিলাম যে তুমি এটা খুব ভালো করেই জানো নেহা মির্জা যে এই নাইম নিজের স্বার্থ ছাড়া কিছুই করে না। যেখানে আমার নিজের কোন স্বার্থ নেই সেখানে আমি কেন কিছু করতে যাব, বলো আমায়? নেহা মির্জা এবার নিশ্চিত হলো যে নাইম এসবের পেছনে ছিল না। তাহলে কে ছিল? সে ভীষণ ধন্দে পড়ে যায়। আর এদিকে ফাতেমা খুঁজে পায় নতুন আশা। নিশ্চয়ই কেউ আসবে এদের এই পাপের সাম্রাজ্য ধ্বংস করতে, এটাই এখন তার ভাবনা। 69 বাসায় এসে নিহাকে খুঁজে না পেয়ে নুহাস, নাজমা খাতুন সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়ে। ফারিয়াকে আপাতত মোহনা এবং ফাহিম নিজেদের সাথে করে নিয়ে গেছে। নিহাকে বাসার দীর্ঘদিনের কাজের লোক কুলসুমের ভরসায় রেখে গেছিল তারা দুজন। কিন্তু এসে দেখে কুলসুম নিজের ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে, এদিকে নিহার কোন খোঁজ নেই। একেই ফাতেমার ব্যাপারটা নিয়ে নাজমা খাতুন ভেঙে পড়েছিলেন। এখন নিহার নিখোঁজ হওয়ার ঘটনা তাকে আরও বেশি ভাবিয়ে তুলছে। তিনি আর এত চিন্তা নিতে পারছেন না। তার বিপি লো হয়ে আসছে। আরেকটু হলেই জ্ঞান হারানোর দশা। এদিকে নুহাস খন্দকারও দারুণ বিড়ম্বনার মধ্যে পড়ল। একদিকে ফাতেমার চিন্তায় বিভোর, তার উপর এখন নিহাকে নিয়ে নতুন চিন্তার উপদ্রব শুরু হলো। নুহাস হঠাৎ কিছু একটা মনে করে নাইমকে ফোন করে বলল, হ্যালো নাইম, কোথায় তুই? ভাইয়া, আমি তো এখন চট্টগ্রামে। কেন? আসলে আমরা নিহাকে কুলসুম চাচির ভরসায় রেখে বাইরে গেছিলাম। বাসায় ফিরে দেখি নিহা বাসায় নেই। সে কি? ও আবার কোথায় নিখোঁজ হলো? একেই ফাতেমা ভাবি নিখোঁজ, এখন আবার নিহাও। এ কি বিপদ নেমে এলো আমাদের পরিবারে। তুই এসব নিয়ে চিন্তা করিস না নাইম, আমি এদিকটা সামলে নিচ্ছি। তুই ওখানে যেই কাজে গেছিস সেই কাজটাই মন দিয়ে কর। আচ্ছা ভাইয়া। নুহাস খন্দকার ফোনটা রেখে দেয়। চিন্তায় তার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। নিজেকে আজ ভীষণ অসহায় জীবনে লাগছে। অর্পার মৃত্যুর পর আজ এই প্রথম সে এত বেশি চিন্তার মধ্যে পড়ে গেছে। 70 ফাতেমা চোখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছিল। আজকের দিনটা তার কাছে নরকের মতো। সে যেন এমন এক চক্রবুদ্ধে ফেসে গেছে যেখান থেকে বের হবার আর কোন রাস্তাই নেই। যেখানে সে দিনকে দিন আরও বেশি ভাবে জড়িয়ে যাচ্ছে। যেখান থেকে বের হবার রাস্তা হয়তো সে এখন আর খুঁজে পাবে না। এখন যেন সব হারানো তার আগত ভবিষ্যৎ। ফাতেমা একটা দীর্ঘ শ্বাস ফেলে, আশেপাশে হয়তো কোন মসজিদ আছে। সেখান থেকে ভেসে আসছে আজানের সুর।
ফাতেমা একজন নামাজি নারী। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া তার নিত্যদিনের রুটিন। কিন্তু এখানে বন্দি থাকায় তার পক্ষে আর সেটা সম্ভব হচ্ছে না। আজানের পুরো সময়টা ফাতেমা চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করে। সৃষ্টিকর্তার উপর তার ভরসা এখনো ফিকে হয়ে যায়নি। সে ভরসা রাখে আল্লাহর উপর। সে জানে রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে। তাই এখনো ভরসা রাখছে আল্লাহর উপর। যে কোনো সময় আল্লাহ সব সমস্যা দূর করে দেবে। নুহাশ হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বের হয়। এমন সময় হঠাৎ তার সাথে দেখা হয় তাদের প্রতিবেশী মধ্যবয়সী ভদ্রলোক লতিফ সরকারের সাথে। লতিফ সরকারকে দেখে নুহাশ সালাম বিনিময় করে। লতিফ সরকার নুহাশকে দেখেই বুঝে যান যে সে ভীষণ চিন্তার মধ্যে আছে। তাই তিনি নুহাশের কাঁধে হাত রেখে বলেন, তোমায় এমন লাগছে কেন নুহাশ? দেখে মনে হচ্ছে তুমি অনেক চিন্তিত। কিছু কি হয়েছে? নুহাশ বলল, আসলে আঙ্কেল, আমি আর আম্মু নিহাকে কুলসুম চাচির তত্ত্বাবধানে রেখে একটু বাইরে গেছিলাম। কিন্তু বাসায় এসে থেকে আর ওর কোন খোঁজ পাচ্ছি না। কুলসুম চাচিও ঘুমিয়েছিলেন তাই কিছু বলতে পারছেন না। লতিফ সরকার বলেন, নিহাকে খুঁজে পাচ্ছ না মানে? আমি তো দেখলাম দুপুরের দিকে নাইমোকে নিয়ে কোথাও গেল। নুহাশ হতবাক হয়ে বলে, কি? হ্যাঁ, দুপুরে বাজার থেকে ফেরার পথেই তো আমি দূর থেকে ওদের দেখলাম। ওরা বোধহয় আমায় খেয়াল করেনি। আপনি ঠিক দেখেছেন তো আঙ্কেল? হ্যাঁ, আমার বয়স হয়েছে ঠিকই কিন্তু আমার চোখে তো কোন সমস্যা নেই। আমি একদম ঠিক দেখেছি। আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল, বলেই নুহাশ গাড়িতে উঠে পড়ে। তার মানে নাইম আমায় মিথ্যা বলেছে। কিন্তু এর কারণ কি? আমাকে এক্ষুনি নাইমের লোকেশন বের করতে হবে। বলেই সে ফোন করল তার এক সহকর্মীকে। একটা নাম্বার দিচ্ছি, সেটার লোকেশন বের করে দাও। জি, আচ্ছা স্যার। একটু পরেই নাম্বার ট্র্যাক করে দিলেন সেই ব্যক্তি। নুহাশ তার জোরে গাড়ি চালাতে চালাতে বলল, নাইম আসলে কি করতে চাইছে, কি জন্য এত লুকোচুরি এটা এবার আমায় জানতেই হবে। বলেই নুহাশ গাড়ির স্পিড যতটা সম্ভব বাড়িয়ে দিল। নুহাশ খন্দকার যথাসময়ে উপস্থিত হল কাঙ্ক্ষিত ঠিকানায় গিয়ে। আশেপাশের পরিস্থিতি ভীষণ শান্ত। নুহাশের মনে সন্দেহ জাগল, আসলেই কি কেউ এখানে আছে? নুহাশ এদিক ওদিক খুঁজল, না, কারো অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে না। ফিরে যেতে গিয়ে আবারও থমকে দাঁড়ালো নুহাশ। বন্দুকটা বের করে গান পয়েন্ট করল অজ্ঞান ব্যক্তির মাথায়। অতঃপর বেশ রাগী কণ্ঠে বলল, একদম কোন আওয়াজ করবি না। চুপচাপ আমাকে তোদের বসের কাছে নিয়ে চল। না হলে এখানেই তোর লাতারা চিহ্ন ফেলে দেব। নিজের জীবনের মায়াকার নেই? সেই ব্যক্তিও ভয় পেল। ধরে আসা গলায় বলল, আসুন আমার সাথে। নুহাশ খন্দকার চলতে লাগল। ব্যক্তিটি তাকে পথ দেখাচ্ছে। নুহাশ তখনও ব্যক্তিটির মাথায় বন্দুক ধরে আছে। ব্যক্তিটি যাতে কোন চালাকি না করে সেদিকে পানে সচেতন রইল। ধীর পায়ে ব্যক্তিটি নুহাশকে সাথে নিয়ে এলো একটি গোপন ঘরের সামনে। অতঃপর বলল, এবার অন্তত আমায় যেতে দিন। আমি আপনাকে পথ দেখিয়েছি, জানলে বসো আমায় জানে মেয়ে তারা চিহ্ন রে দেবে। নুহাশ বাঁকা হেসে বলল, যে নিজের বসের প্রতি বিশ্বস্ত রইতে পারল না, সেই বিশ্বাসঘাতককে আমি অন্তত সুযোগ দেব না। বলেই গুলি চালালো ব্যক্তিটির উপর। তার রক্তে ভিজে গেল আশেপাশের স্থানসমূহ। বন্দুকের শব্দে সতর্ক হয়ে গেল নাইমের বাহিনী। একে একে তারা সবাই আড়াল থেকে বেরিয়ে এসে নুহাশ খন্দকারের মাথায় বন্দুক ধরল। সবশেষে নাইম নিজেও বেরিয়ে এলো। নিজের ভাইকে দেখে অবাক হয়ে বলল, ভাইয়া, তুমি এখানে? এই তোরা সবাই বন্দুক নামা। নুহাশ বলল, এই প্রশ্নটা তো আমার তোকে করা উচিত ছিল। তোর তো এখন চট্টগ্রামে থাকার কথা। তাহলে তুই এখানে কি করছিস? নাইম আমতা আমতা করে বলল, কাজ শেষ হয়ে গেছে তাই ফেরত এসেছি। নিহা কোথায়, সেটা আমি কি করে জানব? আমার সাথে একদম চালাকি করার চেষ্টা করবি না। তুই কিন্তু আমাকে খুব ভালো করেই চিনিস। নাইম বুঝল লুকোচুরি করে আর কোন লাভ নেই। তাই বলতে লাগল, নিহা সব কিছু জানতে পেরে গেছিল ভাইয়া, তাই আমার ওকে সরিয়ে দিতে হয়েছে। নাইমের কথাটা বলতে দেরি কিন্তু এর প্রতিক্রিয়ায় তার গালে তারা চিহ্ন পড়তে দেরি হলো না। নুহাশ প্রচণ্ড রেগে বলল, কার অনুমতি নিয়ে নিহার সাথে এমন করেছিস তুই? নিজেকে কি আমার থেকেও শেয়ানা ভাবতে শুরু করেছিস? তোকে তো আমি পড়ে দেখছি। আগে বল, ওই ফাতেমাকে কোথায় বন্দি করে রেখেছিস? নাইম একটা বদ্ধ ঘরের দিকে ইশারা করে বলে, ওই কক্ষে। নুহাশ খন্দকার কক্ষটির সামনে এসে তালা দেখে বলে, জলদি এটা খোল। আচ্ছা, ভাইয়া। ৭১। ফাতেমার চোখ সবে লেগে গিয়েছিল। এমন সময় হঠাৎ দরজা খোলার শব্দে সে চোখ খুলে তাকায়। আবারও চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ পরে এক চেনা গন্ধ নাকে আসতেই সে চোখ মেলে চায়। চোখ খুলতেই হতবাক হয়ে যায়।
সে কি সত্যি দেখছে, নাকি এসবই তার হ্যালুজিনেশন? ফাতেমা বার কয়েক চোখ বন্ধ করে আবারও খুলল। কিন্তু ফলাফল একই। ফাতেমার মনে আশার আলো জেগে উঠল। ফাতেমা, আপনি এসেছেন নুহাশ? আমার বিশ্বাস ছিল, কেউ না কেউ আমাকে বাঁচাতে আসবেই। জানেন, আপনার ভাই নাইম আছে এসব কিছুর পেছনে। সে যে কতটা জঘন্য সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। অর্পা আপা, ছোট্ট মাসুম নিহা সবাইকে ও নিজের হাতে শেষ করেছে। না জানি আরো কত মেয়ের জীবন নষ্ট করেছে ও। সব বলার পরে ফাতেমা লক্ষ্য করল নুহাশ খন্দকারের মুখভঙ্গি একদম স্বাভাবিক। যেন এসব কিছু নিয়ে সে বিন্দুমাত্র বিচলিত নয়। ফাতেমা ভেবেছিল নুহাশ এসে তাকে এই বন্দিদশা থেকে মুক্তি করবে। অথচ সে চুপচাপ দাঁড়িয়ে আছে। ফাতেমার কাছে এবার সবটা সত্য মনে হলো। এমন সময় নেহা মির্জার আগমন ঘটে। নেহা মির্জা নুহাশের কাঁধে হাত রাখে। নুহাশের শরীরে অযাচিতভাবে হাত বুলিয়ে বলে, কি অবাক হচ্ছ? উনি কে জানো? নুহাশ খন্দকার ওরফে মিস্টার এক্স। এই নারী পাচার চক্রের আসল কিং। ফাতেমা বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। সবটা কল্পনা মনে হচ্ছে। তার মুখ দিয়ে কথা পর্যন্ত বের হচ্ছিল না। এতটা অবিশ্বাস্য পৃথিবীকে তার কখনো মনে হয়নি। নেহা মির্জা, কি হলো? কথা যে একদম বন্ধ হয়ে গেল। ফাতেমা, সব মিথ্যা। উনি কিভাবে? এমন সময় এক ভারী পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। এসব কিছু সত্যি। ৭২। ফাতেমা যেন এক ঘোরের মাঝে হারিয়ে গেল। নুহাশ খন্দকার একটা চেয়ার নিয়ে বসে পড়ল ফাতেমার সামনে। ফাতেমা তখনও হতবিহ্বল দৃষ্টিতে চেয়ে আছে নুহাশের দিকে। নুহাশ বিদঘুটে হাসি দিয়ে বলল, তুমি এই কালো জগৎ সম্পর্কে কিছুই জানো না, ফাতেমা। এখানে সবাই প্রক্সি রেডি রাখে, ক্লোনও বলতে পারো। নাইম আমার তেমনই এক ক্লোন। আমার ছত্রছায়ায় বেড়ে ওঠা এমন এক ক্লোন যে এই অপরাধ জগতে আমার প্রতিনিধিত্ব করে। অথচ পেছনে থেয়ে ছড়ি ঘুরাই আমি। ফাতেমা, আপনি এতটা জঘন্য? নুহাশকেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ফাতেমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তার মন কিছুতেই মানতে চাচ্ছে না নুহাশ এমন। যেই লোকটা নিজের কিডনি দিয়ে তার মেয়ের প্রাণ বাঁচালো, যার সাথে কয়েক মাস সংসার করে, একবারও মনে হলো না লোকটার মাঝে খারাপ কিছু আছে? তার পেছনের চেহারা কি করে এতটা কদর্য হতে পারে? নুহাশ ফাতেমাকে চুপ দেখে বলল, প্রাচীনকালে জলদস্যুদের একটা নীতি ছিল জানো? তারা নিজেদের সাথে খেলতে বেশ ভালোবাসত। প্রথমে তারা কোন জাহাজে সাধারণ যাত্রী হিসেবে প্রবেশ করত। সেখানকার সব সহযাত্রীদের সাথে বন্ধুর মতো মিশে যেত, বিপদে আপদে তাদের সাহায্যে এগিয়ে আসত। সবার ভরসার পাত্র হয়ে বসে থাকত। আর সবার শেষে সেই সব ঘুমন্ত সহযাত্রীদের বুকে ছুরি চালিয়ে দিত। ফাতেমা এতক্ষণ চুপ থাকলেও এবার আর পারল না। প্রবল ক্ষোভের সহিত বলে উঠল, এত অমানুষ আপনি? নিজের স্ত্রী সন্তানের বলি দিতেও দুবার ভাবলেন না? এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না, ফাতেমা। আমাদের পথে যারা বাধা আসে তারা সবাই আমাদের শত্রু। তাদের মিটিয়ে দেওয়াই আমাদের কর্তব্য। নুহাশ বাঁকা হাসল। এমনি এমনি আমি মিস্টার এক্স হয়ে উঠিনি। এই জায়গায় আসার জন্য আমি নিজের বাবার গলাতেও তারা চিহ্নই বসিয়েছি, যিনি আমার গুরু ছিলেন। যার দৌলতে আমার এই অন্ধকার জগতে প্রবেশ। কাউকে পরোয়া করি না আমি, কাউকে না। ফাতেমার মনে হঠাৎ কিছুটা খটকা লাগল। সে মনে করার চেষ্টা করল নুহাশ, নাইমের চেহারা কেন তার চেনা চেনা লাগত। ও বাড়িতেও তাদের বাবার কোন ছবি সে দেখতে পায়নি। ফাতেমার কাছে ধীরে ধীরে অনেক কিছুই পরিষ্কার হতে থাকে। ফাতেমা, আপনার বাবা? নুহাশ নাহিদ মির্জা। ফাতেমার অবাক হওয়ার সব মাত্রা এবার ছাড়িয়ে যায়। সব কিছু এবার তার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। সব মিথ্যার উপর থেকে পর্দা যেন এক পলকে সরে যায়। ফাতেমা চিৎকার করে বলে ওঠে, এটা হতে পারে না। এত বড় ধোঁকাবাজি কি করে সম্ভব? নুহাশ হেসে বলে, সবকিছুই সম্ভব ফাতেমা। তুমি এখনো অজ্ঞ। তবে চিন্তা করো না, তোমার বিসর্জনের আগেই তোমার সব কৌতূহল আমি মিটিয়ে দেব। আর কোন রহস্য থাকবে না তোমার সামনে। ফাতেমা অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে নুহাশের দিকে। তাকে যে এখন অনেক প্রশ্নের উত্তর জানতে হবে। নুহাশ ফাতেমার সামনে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার সাথে যা হয়েছে সবকিছুর দায় আমার। আরও ভালোভাবে বলতে গেলে তোমার জীবনে গত কয়েক বছর থেকে ঘটা সব ঘটনার পেছনেও আমি রয়েছি। জীবন তোমার, কিন্তু প্রত্যক্ষ নিয়ন্ত্রণ আমার হাতে। ফাতেমা বুঝতে পারছিল না নুহাশের এসব কথার অর্থ। নুহাশ এবার নিজের সব চক্রান্তের কথা ধীরে ধীরে বলতে লাগল। আমার বাবা নাহিদ মির্জা ছিলেন এই নারী পাচারকারী চক্রের মূল হোতা। তার জঘন্যতার উদাহরণ যদি আমি দিতে চাই তো বলতে হবে, আমার এবং নাইমের মাকেও সে পাচার করে দিয়েছিল। আর নাজমা খাতুন, তিনি হলেন আমার বাবার এক আজ্ঞাবহ দাসী। তার স্বামী রওশন খন্দকার ছিল বাবার ডানহাত।
মাকে বিদেশে পাচার করার পর বাবা রওশন খন্দকার আর নাজমা খাতুনের হাতে আমাদের দুই ভাইয়ের দায়িত্ব তুলে দেন। আমার বয়স তখন ছিল 5 আর নাইমের 2.5। আমরা দুই ভাই ছোট থেকেই এসব পাপের সাম্রাজ্য দেখে বড় হয়েছি। অন্য বাচ্চাদের বাবা ছোট থেকে তাদের নীতি নৈতিকতার শিক্ষা দেয়, আর আমাদের বাবা আমাদের দিয়েছিল অপরাধের শিক্ষা, অন্যায় করার শিক্ষা। ফাতেমা আঁতকে ওঠে, একটু থেমে বলে, নেহা, নয়না ওদের সাথে আপনাদের সম্পর্ক কি? নেহা মির্জা হলো রওশন খন্দকার এবং নাজমা খাতুনের আসল মেয়ে। আমাদের পালন করার বিনিময়ে তারা নিজেদের মেয়েকে আড়ম্বরপূর্ণ জীবনযাপনের সুযোগ চেয়েছিল। আর নয়না আমার বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান। ফাতেমা হতবাক হয়ে যায় এসব কথা শুনে। নুহাশ ফাতেমার অবাক হওয়া মুখশ্রী দেখে বলে, এখনই এত অবাক হও না, এখনো অনেক অবাক হওয়া বাকি আছে। ফাতেমা হঠাৎ বলে ওঠে, আমার বাবার মৃত্যুর পেছনেও কি? নুহাশ হেসে বলে, তাহলে তুমি এতটাও বোকা নও। হ্যাঁ, একদম ঠিক ধরেছ। আমিই ছিলাম তোমার বাবার মৃত্যুর পেছনে। আমাদের বাবা ভীষণ চতুর ব্যক্তি ছিলেন। তার পথের সম্ভাব্য সকল কাঁটা তিনি উপড়ে ফেলতে পছন্দ করতেন। তোমার বাবা ছিল একজন গোপন সিআইডি অফিসার, যিনি এই নারী পাচারকারী কেসের দায়িত্বে ছিলেন। তিনি আমাদের এই ব্যবসা সম্পর্কে অনেক তথ্য পেয়ে গেছিলেন। তাই তাকে পথ থেকে সরানোর দায়িত্ব দেয়া হয় নয়নাকে। এজন্যই তাহলে নয়না আমার বাবা মাকে তারা চিহ্ন রে ফেলেছিল? শুধুমাত্র তোমাকে ঈর্ষা করে তোমার মা বাবাকে নয়না তারা চিহ্ন ন করবে এটা তুমি ভাবলে কি করে? এতটাও বোকা তোমায় ভাবিনি। ফাতেমার কাছে অনেক কিছুই এখন দিনের আলোর মতো পরিষ্কার হতে থাকে। ফাতেমা বলে ওঠে, তাহলে সোহেলকেও আবারও ঠিক আন্দাজ করেছ। সোহেল আমাদেরই লোক। আমরাই ওকে পাঠিয়েছিলাম তোমাদের উপর নজরদারি করার জন্য, কারণ আমাদের মনে হয়েছিল যেহেতু তুমি সিআইডি অফিসার ফজলুল করিমের সন্তান, তাই আমাদের বিরুদ্ধে কোন প্রমাণ তোমার কাছে থাকতেই পারে। ফাতেমা মলিন হাসে। আজকে তার পুরো জীবনটাই একটা ধাঁধা মনে হচ্ছে। তার জীবনে ঘটে যাওয়া সব ঘটনা ছিল কিছু কুচক্রী মানুষের চক্রান্ত। ভাগ্যের এই পরিহাস দেখে তার ভীষণ কান্না পায়। তবে সে কাঁদে না, এখনো যে তার অনেক কিছু জানা বাকি আছে। নুহাশ আবারও বলতে শুরু করে, কিন্তু যখন বুঝতে পারি তুমি কোন কাজের নও তখন সোহেলকে বলি তোমার সাথে এই মিছে সম্পর্ক টেনে আর লাভ নেই। কিন্তু কোন কারণ ছাড়া তো আর ডিভোর্স সম্ভব নয়। তাই নয়নার সাথে পরকীয়ার নাটক তৈরি করতে হলো। ফাতেমা চুপচাপ চেয়ে আছে নুহাশের দিকে। নুহাশ দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে বলে, তবে পরে দেখলাম তুমিও আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারো। যেভাবে তুমি সোহেল আর নয়নার পেছনে আদাজল খেয়ে পড়লে তাতে তোমাকে আমরা সমূহ বিপদ মনে করি। এজন্য সোহেলের মিথ্যা মৃত্যুর কেস সাজিয়ে তোমাকে ফাঁসাতে চাই। কিন্তু এবারও ওই প্রত্যুষ সোহেল অবধি পৌঁছে যায়। তাই আমি নতুন পরিকল্পনা করি, সোহেলকে বলি ধরা দিতে। সব আমার পরিকল্পনা মতোই হয়। কিন্তু এর মধ্যে ঘটে যায় নতুন সমস্যা। নয়না হঠাৎ করেই বেঁকে বসে। ছোটবেলা থেকেই ওর উদ্দেশ্য ছিল এই নারী পাচারকারী চক্রের সর্বেসর্বা হয়ে ওঠা, সবকিছু ওর হাতের মুঠোয় আনা। মূলত ওর মায়ের প্রণোদনায় ও এমন স্বপ্ন দেখত। তাই আমি ওকে কৌশলে জেলে পাঠাই। আর ও ক্রমশ আমার মুখোশ খোলার ভয় দেখায়। আমাদের কথা সবাইকে জানিয়ে দেবে বলে, তখন ও আমাদের জন্য হুমকি হয়ে ওঠে। তাই আমার ফেভারে থাকা কিছু পুলিশ অফিসারের সাহায্যে ওকে জেল থেকে বার করি। তারপর ও চলে যায় তোমাকে মাতারা চিহ্নরতে। ওর উদ্দেশ্য ছিল তোমাকে শেষ করে এরপর আমাদের সব কুকীর্তি সবার সামনে ফাঁস করে দেবে, কিন্তু এটা তো আমি হতে দিতে পারি না। তাই আমিও কৌশলে ওকে পথ থেকে সরিয়ে দিলাম। ফাতেমা হতবাক হয়ে বলল, তাহলে নয়নাকে আপনি? হ্যাঁ, আমি ওর এই হাল করেছি। ফাতেমা হেসে বলল, যাক, অন্তত একটা ভালো কাজ করেছেন। আর নিহা, অর্পা আপু, ওদের এই হালের পেছনেও আপনার হাত আছে তাই তো? অর্পাকে মাতারা চিহ্নরার পেছনে আমারই পরিকল্পনা ছিল। ও ছিল একজন দুর্ধর্ষ সাংবাদিক। শুধু তাই নয়, ওর আরও একটা পরিচয় আছে, ও তোমার ফুফাতো বোন। ফাতেমা প্রতিক্রিয়াবিহীন। তার মানে সে এসব কিছু খুব ভালো করেই জানে। ফাতেমা বলে, আমি জানি। অর্পা আপুকে ছোট থাকতে দেখেছিলাম, কিন্তু তার চেহারার গঠন মনে ছিল। আব্বু বলতো আমার ফুফাতো বোন একদম তার মতোই সাহসী। ফুফার সাথে পারিবারিক ঝামেলার জন্য কথাবার্তা হতো না। তবে দূর থেকে আব্বু সব খোঁজ রাখতেন। অর্পাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম নিজের স্বার্থের জন্য। কিন্তু যখন ও আমার স্বার্থের পথে বাধা হয়ে দাঁড়ালো, আমার এই অপরাধের সাম্রাজ্য সম্পর্কে জানতে পারল, তখন তাকে পথ থেকে সরানো ছাড়া আর কিছু করার ছিল না। প্রথমবার অর্পা আপুর ছবি দেখেই আমার সন্দেহ হয়েছিল। আমি তখন থেকেই ভাবতাম আপনারা বেশি সুবিধার না। ফারিয়াকে কিডনি দেওয়ার ঘটনাটাও বুঝি মিথ্যা ছিল। এটা সত্যি ছিল। তবে আমি নিজের কিডনি দেইনি।
সোহেল দিয়েছে, আমি দিতে বলেছি তাই। আর এসব অতি কৌশলে করেছি। আমি একটা ফর্মুলায় ভীষণ বিশ্বাসী, নিজের শত্রুকে নিজের হাতের নাগালে রাখতে হয়। তোমার ক্ষেত্রেও সেটা করেছি, যার জন্য এই নাটকের দরকার ছিল। নিহাকে কেন মাতারা চিহ্ন রলেন, ওই বাচ্চা মেয়েটা কি দোষ করেছিল? নিহাকে আমি মাতারা চিহ্নরিনি, ওকে নাইম মে তারা চিহ্নরেছে। যাই হোক, এসব মৃত্যু নিয়ে আমি ভাবি না। নিজের হাতে নিজের বাবা, স্ত্রীকে মেরেছি। সেখানে এই সাধারণ এক পালিত মেয়ের জন্য কেন দুঃখ পাব? এতটা অমানুষ আপনি? এখন বুঝলে, আপনার ধ্বংস হবে তাও আমার হাতে। তাই নাকি? কিভাবে ধ্বংস করবে শুনি? বলেই হাসতে থাকে নুহাস। ফাতেমা ছটফট করতে থাকে। নুহাস বলে, গতকাল তোমাকে বিদেশে পাচার করতে চলেছি। তার আগে তোমাকে 1 ঘন্টা সময় দেওয়া হবে, এই 1 ঘন্টা তুমি সম্পূর্ণ মুক্ত থাকবে। চাইলে এই 1 ঘন্টায় যা খুশি করো। ফাতেমা যেন একটা সুযোগ পেয়ে যায়। এই 1 ঘন্টার মাঝে তাকে অতুলনীয় কিছু করে উঠতে হবে, যা তাকে করে তুলবে একজন সত্যিকারের অতুলনিয়া। এখন দেখার পালা ফাতেমা কি করতে পারে। কে হাসবে শেষ হাসি? ফাতেমার ন্যায় নাকি নুহাসের অন্যায়ের সাম্রাজ্য? ফাতেমার জীবন থেকে আরও একটা রাত চলে গেল। আজকের নতুন প্রভাত তার জীবনে যেন নিয়ে এলো নতুন সূর্যোদয়ের পাশাপাশি নতুন অনেক আলেখ্য হিসাব নিকাশ। আজ তাকে হয় এসপার না হয় ওসপার করতে হবে। নুহাস তাকে কথা দিয়েছে আজ তাকে 1 ঘন্টা সময় দেবে। এই 1 ঘন্টার মাঝেই তাকে যা করার করতে হবে। যথাসময়ে নুহাস আসে ফাতেমার কাছে। ফাতেমার দিকে তাকিয়ে মৃদু হাসে। কাছে এসে তার হাত পায়ের বাঁধন আলগা করে দেয়। অতঃপর বলে ওঠে, তোমার 1 ঘন্টার কাউন্টডাউন শুরু হলো। এই কথা তুমি আর আমি ছাড়া কেউ জানে না। সবাই ভাবছে তুমি এখানে বন্দী হয়ে আছো। এখন যাও, এই 1 ঘন্টার মধ্যে যা করতে পারো করো। ফাতেমা অনেক কষ্টে উঠে দাঁড়ায়। অনেক দিন থেকে বন্দি থাকায় তার শরীরে শক্তি বলতে কিছু ছিল না। নুহাস বলে, তোমার রুমের আশেপাশে কোন পাহারাদার নেই? তবে এখান থেকে কয়েক মিটার দূরেই কিছু লোক দাঁড়িয়ে আছে। তারা তোমাকে কোন কিছু করতে আটকাবে না। যাও, যা করার করে নাও। ফাতেমা আস্তে ধীরে হেঁটে বাইরে আসে। বাইরে এসেই সে হতবাক হয়ে যায়। বাইরে অনেক অস্ত্র সাজিয়ে রাখা। এসব কি তার জন্যই সাজিয়ে রাখা? ফাতেমা বুঝে উঠতে পারে না। নুহাস চাইছেটা কি? ফাতেমা হাতে তুলে নেয় একটা রামদা। একটা বন্দুকও কোমরে গুজে লুকিয়ে রাখে। অতঃপর এগিয়ে চলে সামনের দিকে। কিছু দূরে যেতেই শুনতে পায় একটা রুম থেকে একটা মেয়ের হাসির আওয়াজ ভেসে আসছে। গলাটা চেনা তার। এই দিন অসংখ্যবার এই কণ্ঠ সে শুনেছে। এটা নেহার কণ্ঠস্বর। ফাতেমার মাথায় রাগ চেপে বসল। এই মেয়েটা নারী জাতির কলঙ্ক। কত জঘন্য কাজে জড়িত ছিল। ছোট্ট নিহাকে মতারা চিহ্ন রতে দেখেও চুপ ছিল। ফাতেমা প্রবল ভয়ঙ্কর রূপে এগিয়ে যাচ্ছিল। হাওয়ায় তার চুল উড়ছিল। ফাতেমা সেই রুমে প্রবেশ করে দেখে নেহা কারো সাথে হেসে হেসে ফোনে কথা বলছে। নেহা আস্তে আস্তে নেহার কাছে যায়। নেহার ঘাড় ধরে সামনে ঘোরায়। নেহা কিছু বুঝে ওঠার আগেই তার হাতে কোপ বসায়। নেহার একটা হাত বিচ্ছিন্ন হয়ে যায়। চারিদিকে রক্তের বন্যা বইয়ে যায়। রুমটা সাউন্ড প্রুফ হওয়ায় কেউ এগিয়ে আসে না, কারণ কারো কানে শব্দই পৌঁছায় না। ফাতেমা নেহার চুলের মুঠি ধরে বলে, অনেক অন্যায় করেছিস তুই, এবার তার শাস্তি পাবি। নিজে মেয়ে হয়ে অনেক মেয়ের সর্বনাশ করেছিস, তাদের আর্তনাদ শুনেও চুপ ছিলি, আর আজ তোর আর্তনাদ শোনার মতোও কেউ নেই। বলেই পরপর কয়েকবার রামদা দিয়ে তারা চিহ্ন মাতারা চিহ্ন রতে থাকে। নেহার প্রাণবায়ু বেরিয়ে যায়। মেঝেতে পড়ে থাকে তার নিথর দেহ। ফাতেমা তৃপ্তির হাসি হাসে। অতঃপর এগিয়ে যেতে থাকে সামনে। একটু সামনে গিয়ে দেখতে পায় নাইম কিছু দলবল নিয়ে এগিয়ে আসছে। ফাতেমা কোমরের গুজে রাখা বন্দুকটা বের করে। ছোটবেলা থেকে তার নিশানা অনেক ভালো। মাস্তুল দিয়ে কত লক্ষ্য ভেদ করেছে। বাবার কাছেও অল্পস্বল্প বন্দুক চালানো শিখেছে সেলফ ডিফেন্সের জন্য। কিন্তু আজ বন্দুক হাতে ধরতেই তার হাত ভীষণ কাঁপছে। কাপা কাপা হাতে বন্দুক তুলে নিয়ে সে নাইমকে ঘিরে রাখা 5-6 জন সঙ্গীসাথীর মাথায় নিশানা করে গুলি চালায়। ফলাফল তাদের সকলেরই স্পট ডেট। নাইম হতবাক হয়ে তাকিয়ে আছে ফাতেমার দিকে। রেগে বলে ওঠে, শালি, তোকে তো আমি। বলেই এগিয়ে আসতে নিতেই ফাতেমা নাইমের পা লক্ষ্য করে গুলি চালায়। ফলস্বরূপ সে মাটিতে লুটিয়ে পড়ে। ফাতেমা নাইমের কাছে এগিয়ে যায়। রামদা বের করে নাইমের হাত সামনে ধরে হাতের প্রত্যেকটা আঙুল কুচি কুচি করে তারা চিহ্ন টতে থাকে। নাইমের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যায়। কিন্তু ফাতেমা এসবে আনন্দ পায়। এই অমানুষটা না জানি কত মেয়ের কষ্টের কারণ। নিহার মতো ছোট্ট প্রাণও যার আক্রোশ থেকে মুক্তি পায়নি। এর পরিণতি এমনই হওয়া উচিত। নাইমের হাত পা সবকে টুকরো টুকরো করে ফাতেমা। আর নাইম আর্তনাদ করতে থাকে অসহায়ের মতো।
অতঃপর ফাতেমা নাইমের কাটা স্থানে লবণ ছিটিয়ে দেয়, যা নাইমের জ্বালা আরও বাড়িয়ে দেয়। তবে ফাতেমা শুধু এসব করেই ক্ষান্ত হয় না। মদ পড়ে থাকতে দেখে সেটা তুলে এনে ঢেলে দেয় নাইমের গালে। মদে অ্যালকোহল থাকে যা দাহ্য পদার্থ। তাই মদ ঢালার পর দিয়াশলাই এর মাধ্যমে আগুন জ্বালিয়ে দেয় নাইমের গালে। নাইম ছটফট করতে করতে জলে পুড়ে ছাই হতে থাকে। আর ফাতেমা হাসতে থাকে। নাইমের মতো একটা নরপিশাচকে নিজের হাতে শেষ করতে পেরে সে আজ ভীষণ খুশি। নাইমের মৃত্যুতে ফাতেমার সমস্ত খুশি এক নিমেষে বদলে যায় যখন নুহাশ তার সামনে এসে দাঁড়ায়। নুহাশ এসেই বলে, তুমি সত্যিই একজন অতুলনীয়া নারী ফাতেমা। তুমি আজ প্রমাণ কথা দিলে যে তুমি সাধারণ কেউ নয়, ইতিহাস তোমায় আজীবন মনে রাখবে। তোমাকে দেয়া 1 ঘন্টা সময়ের আর মাত্র 2 মিনিট বাকি। এর মধ্যে আমাকে শেষ করে দাও। নুহাশের মুখে এমন কথা শুনে ফাতেমা নীরব হয়ে যায়। তার চারপাশের সময় যেন থেমে যায়। হাজার হোক, এই লোকটার সাথে সে কয়েক মাস সংসার করেছে, মনের অজান্তেই তার প্রতি মায়া তৈরি হয়েছে। এখন যতই তার সত্যিটা সামনে আসুক না কেন, তাকে তারা চিহ্ন ফেলা এতটা সহজ হবে না ফাতেমার জন্য। নেহা, নাইমকে মারার সময় তার মনে যতটা শক্তি ছিল সেটা এখন আর নেই। ফাতেমার হাত রীতিমতো কাঁপছে। নুহাশ ব্যাপারটা বুঝতে পেরে বলে ওঠে, আমার প্রতি মায়া করো না। আমি তোমার মা বাবার খুনি, তোমাকে বোনের খুনি। আজ যদি তুমি আমায় তারা চিহ্ন না ফেলো তাহলে তোমাকেও শেষ করতে দুবার ভাবব না। তাই আমার মতো বদল হওয়ার আগেই শেষ করে দাও আমায়। তোমার হাতেই ধ্বংস করে দাও আমার পাপের সাম্রাজ্য। ফাতেমা কাপা কাপা হাতে রামদাটা নিয়ে এগিয়ে যায় নুহাশের দিকে। কিন্তু কিছুতেই আঘাত করতে পারে না তাকে। নুহাশ হঠাৎ করেই ফাতেমার হাত টেনে নিয়ে নিজের ঘাড়ে চোট বসিয়ে দেয়। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে নুহাশ। ফাতেমাও বসে পড়ে নুহাশের পাশে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, এ আপনি কি করলেন নুহাশ? এটা হবারই ছিল ফাতেমা। একদিন না একদিন এই পাপের ইতি টানতেই হতো। জানো, যখন প্রথমে নাহিদ মির্জা আমায় এই পাপে যুক্ত করতে চেয়েছিল আমি এসব করতে চাইনি, কিন্তু সে আমার উপর অমানবিক অত্যাচার করত। টানা 2 দিন আমায় খেতে দেয়নি। ছোট্ট আমি এসব নিতে পারিনি। 1 ফোঁটা পানির লোভে সেই প্রথম উনি আমার দ্বারা একটা নিষ্পাপ মেয়েকে হত্যা করিয়েছিলেন। সেই মেয়েটা হত্যার বিনিময়ে আমি পানি খেতে পেরেছিলাম, এরপর থেকেই আমার মাথায় অপরাধের নেশা চেপে যায়। কিন্তু এর শেষ হওয়ারই ছিল। আর সেই শেষটা আমাকেই করতে হতো। তাই তো আমি তোমাকে বেছে নিলাম নিজের এই পাপের সাম্রাজ্য ধ্বংসের জন্য। ফাতেমা অনবরত কাঁদতে থাকে। নুহাশ রক্তমাখা হাতে ফাতেমার চোখের জল মুছিয়ে দিয়ে বলে, তোমার মতো অতুলনীয়া একজন নারীর আমার মতো পাপিষ্ঠের জন্য কান্না মানায় না ফাতেমা। তুমি নিজের জীবনটা গুছিয়ে নিও। ফাতেমার কি হয় সে বুঝে উঠতে পারে না। নুহাশকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আর বলে, আপনি কেন ভুল পথে পা বাড়িয়েছিলেন? কেন আপনি সত্যি ভালো মানুষ হলেন না? তাহলে আমাদের একটা সুন্দর সংসার হতে পারত। আমি বুঝতে পেরেছি, আপনি একটা সুন্দর মনের অধিকারী ছিলেন যেই মন আবার বাবা নষ্ট করে দিয়েছে। আচ্ছা, তওবা করলে তো আল্লাহ সব অপরাধ ক্ষমা করে দেন। আপনি কেন সময় থাকতে শুধরে গেলেন না? নুহাশ আর কিছু বলে না। ফাতেমা বুঝতে পারে নুহাশ আর নেই। নুহাশের নিস্তেজ, অসার দেহের দিকে তাকিয়ে নীরবে চোখের জল ব্যয় করতে থাকে ফাতেমা। কমা 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 কমা। নিজের মায়ের ডায়েরি পড়ে কান্নায় ভেঙে পড়ে ফারিয়া। ছোট্ট ফারিয়া এখন অনেক বড় হয়েছে। এখন সে 22 বছরের যুবতী। মেডিকেল কলেজে পড়াশোনা করছে। মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার লেখা ডায়েরিটা পড়ল ফারিয়া। ছোটবেলা থেকে মায়ের উপর তার অনেক অভিমান ছিল, যে তার মা কেন তাকে তার মামা মামির কাছে রেখে বিদেশ চলে গেল। কিন্তু আজ ফারিয়া বুঝতে পারছে তার মা বিদেশে নয় জেলে ছিল। আর সেখান থেকে ফিরে বাকি সময় কাটিয়েছেন আশ্রমে। মৃত্যুর আগ অবধি দেখা পর্যন্ত করেননি ফারিয়ার সাথে। তার মৃত্যুর পর ওই আশ্রমেরই এক মহিলা ফারিয়ার হাতে এই ডায়েরি তুলে দেয়। ফারিয়া এতদিন অভিমানে ডায়েরিটা পড়েনি, কিন্তু আজ মায়ের মৃত্যুবার্ষিকীতে তার কথা মনে পড়ে যাওয়ায় ডায়েরিটা পড়ল। আর বুঝতে পারল মাকে নিয়ে তার ধারণা কতটা ভুল ছিল। তার মাকে আজীবন কতটা মানসিক অশান্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে, অথচ তিনি ফারিয়ার গায়ে তার আঁচ লাগতে দেননি। ফারিয়া একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, তুমি সত্যিই একজন অতুলনীয়া নারী ছিলে মা। আমার জন্য দোয়া করিও যেন আমিও তোমার মতো অতুলনীয়া হয়ে উঠতে পারি। সমাপ্ত 2টি। পুরো গল্পটা কেমন লাগলো, মতামত দিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।